আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। তো যদি আপনাদের ভালো লাগে, মনে হয় যে আপনার মনের কথা বা আপনার যে না বলা কথা সেটা আমার মুখ থেকে বের হয়ে আসছে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে। তো আমি আজকে যেই টপিক নিয়ে কথা বলবো, সেই টপিকে কথা বলার আগে আমাকে দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে আমার চামড়ার উপর একটা গন্ডারের চামড়া লাগাইতে হবে, অথবা আমার পিঠে ছালা বাঁধতে হবে। কেন বাঁধতে হবে সেটার কারণ আছে। কারণ কিছু টপিক আছে যেসব টপিকে কথা বলতে গেলে আপনাকে পার্সোনালি অ্যাটাকের শিকার হইতে হয়, অনলাইন আপনার গালাগালি শিকার হইতে হয়। তারপরেও আসলে কি বলা বন্ধ করতে হবে? না, বলা বন্ধ করা যাবে না। যারা গালি দেয় তারা দিবেই, তাদের কাজই হচ্ছে গালি দেওয়া। আর আমরা যারা আছি, আমরা আমাদের কথা বলেই যাব। তো প্রসঙ্গ হচ্ছে ছাত্র রাজনীতি। ছাত্র রাজনীতি অবশ্যই একটা পজিটিভ দিক একটা জাতির জন্য। কারণ একটা জাতির মেরুদণ্ড যদি শিক্ষা হয়, আর সেই শিক্ষার বাহক হচ্ছে একজন ছাত্র, তো ছাত্রদের কল্যাণেই বেসিক্যালি আপনার ছাত্র রাজনীতিটার কি বলে যে শুরুটা হয়েছিল। এই দেশে যে ছাত্র রাজনীতির প্রধান সংগঠন ছিল এক সময়ে আপনার, বা যেই দলটা সর্বপ্রথম ছাত্র রাজনীতিতে এসেছে, সেটা হচ্ছে ছাত্রলীগ। সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে আপনার স্বাধীনতার আগ থেকে ছাত্রলীগের উৎপত্তি হয়েছে। তারপর স্বাধীনতার পরে এটা এখন শাখা প্রশাখা মিলেছে। সেইখানে নতুন নতুন রাজনৈতিক দল যতগুলো এসেছে, সবারই একটা ছাত্র রাজনৈতিক টিম আছে। তো আমার আজকের বক্তব্য এই ছাত্রলীগ, ছাত্রদল এবং ছাত্র শিবির সহ আরও যে রাজনৈতিক দলগুলো আছে, মানে ছাত্রদের নিয়ে যারা রাজনীতি করে, তাদের মোটিভ, তাদের উদ্দেশ্য বা তাদের অ্যাক্টিভিটিসগুলো আসলে কি, কেন আসলে ছাত্র রাজনীতির এত দুর্দশা। এই ভিডিওটা করার কারণ হচ্ছে, আমি কালকে থেকে একটা ভিডিও দেখলাম ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে আসছে, যে মৌলভীবাজার শহীদ সরকারি কলেজের আপনার একটা অডিটোরিয়াম আছে। প্রতিটা ভার্সিটি লেভেলে এখন অডিটোরিয়াম আছে। তো সেইখানে শহীদ জিয়া যে অডিটোরিয়ামটা ছিল, সেটার নাম ফলকটাকে আপনার অতি উৎসাহের সাথে, অতি আনন্দের সাথে ছাত্রলীগের একটা গ্রুপ ওইখানের স্থানীয়, বা তাদের দাবি হচ্ছে যে সাধারণ শিক্ষার্থী, ছাত্রলীগ, জেলা ছাত্রলীগ সবাই মিলে তারা এটার নামটা ভেঙে দিয়ে সেখানে তারা মৌলভীবাজার সরকারি কলেজ অডিটোরিয়াম নামকরণ করেছে। তো তাদের মধ্যে যথেষ্ট আমি দেখছি উৎসাহ, উদ্দীপনা, মানে কোনো একটা বিষয় যে দেশ স্বাধীন করে ফেলছে, এই ধরনের অ্যাক্টিভিটিস। তো আমি আমার ছাত্র জীবনে এখন আমার মানে কি বলে যে আমি কোন দল করেছি সেটা এখন বলছি না, তারপর অনেকে বোঝেন যারা বিচক্ষণ মানুষ। আমি আমার ছাত্র জীবনে বেসিক্যালি আমি ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম, খুবই স্ট্রংলি জড়িত ছিলাম। তো ছাত্র রাজনীতিতে যখন আমি একটা বাচ্চা ছিলাম, মানে আমি ইন্টারমিডিয়েট লেভেল শেষ করে যখন ছাত্র রাজনীতিতে পা দিয়েছি, যারা ছাত্র রাজনীতি করেন সবাই একটু খেয়াল করে নেবেন যে আমরা যখন ছাত্র রাজনীতিতে যাই, আমাদের মনস্তাত্ত্বিক জগৎ, আমাদের চিন্তা চেতনায়, আমাদের কল্পনায়, আমাদের ধ্যান ধারণায়, আমাদের আদর্শে যে বিষগুলা ঢুকানো হয়, সেটা হচ্ছে যে অন্য দলের যত সব নেতা আছে, যত জাতীয় নেতা আছে, স্থানীয় নেতা আছে, অন্য দলের যত অ্যাক্টিভিটিস আছে, তারা হচ্ছে তোমার চিরশত্রু। তুমি যতদিন ছাত্র রাজনীতি করবা, যতগুলা মিসিং মিডিলে তুমি বক্তব্য দিবা, তুমি যতগুলা স্টেটমেন্ট দিবা, স্ট্যাটাস দিবা, ফেসবুকে যাই লিখবা, সবকিছুর পিছনে তোমার খেয়াল রাখতে হবে বিরোধী দলকে অ্যাটাক করতে হবে। মানে হচ্ছে অন্য দলের যে অর্জন সেটাকে অস্বীকার করতে হবে, নিজের দলের যে বিষয়গুলো হোক লিগেল হোক ইলিগেল সেটাকে সাপোর্ট করতে হবে। আমাদের যারা গুরুজনরা আছেন তারা আমাদেরকে ট্রেনিং দেয়। আপনি খেয়াল করবেন যে আমাদের স্লোগানগুলো কি থাকে। প্রতিটা ছাত্র দলের বা ছাত্রলীগের বা শিবিরের যেই স্লোগানগুলো থাকে, প্রথমে তো দলীয় একটা স্লোগান আসে, তারপরে আসে অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। ছাত্র দলের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। ছাত্র শিবিরের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, খালেদা জিয়ার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। এই যে আগুন জ্বালাজালি, অ্যাকশন, এই বিষয়গুলোকে আসলে ছাত্র রাজনীতির সাথে আপনার রিলেটেড। এখন আমাদের যারা গুরু আছেন, যারা ছাত্রলীগের গুরু কারা, যুবলীগ, ছাত্রদলের গুরু কারা, যুবদল, এই যে আপ লেভেলের যারা আছেন, আমরা আমাদের দলীয় প্রধান থেকে শুরু করে যারা সিনেটর আছেন, মানে যারা এমপি আছেন, তাদের স্থানীয় রাজনৈতিক নেতা, প্রতিটা মিটিং, মিছিল, টেলিভিশন, টক শোতে আমাদের মানে যারা ছাত্র রাজনীতিতে জড়িত হয় তাদেরকে টিচ করানো হয় যে হ্যাঁ, তুমি যখন মাইক হাতে পাবা তুমি এগুলা বলবা। তোমার কাজ হচ্ছে দলের সমালোচনা করা যাবে না, বিরোধী দলের শুধু যে কোনো বক্তব্যকে কোট করবা, তারপর সেইটা নিয়ে টক শো চালাইতে থাকবা, কিছু তো একটা করতে হবে। বেসিক্যালি কি ছাত্র রাজনীতিটার উদ্দেশ্য এটা ছিল?
মানে ছাত্র রাজনীতিটা এখন হচ্ছে যে যারা টপ লেভেলের রাজনীতি করেন তাদের এক ধরনের অলিখিত ভাড়াটে গুন্ডার ভূমিকাটা কিন্তু ছাত্র রাজনীতিতে যারা জড়িত তারাই কিন্তু আপনার করছে। আপনি দেখেন টেন্ডারবাজি, চাঁদাবাজি, বিভিন্ন যে কাজগুলো, দখলবাজি, সবকিছুতে এই ছাত্র রাজনীতিতে যে দলগুলো জড়িত তাদেরকে কিন্তু আসলে ব্যবহার করা হচ্ছে। তাহলে ছাত্র রাজনীতির আসল উদ্দেশ্যটা কি? তারপরে আমাদের যারা রাজনৈতিক গুরু আছেন, আপনি শুধু ছাত্রলীগকে আসলে দায় দিতে পারবেন না বা ছাত্র দলকে দায় দিতে পারবেন না, এই দায় কিন্তু হচ্ছে যারা এই দলগুলোকে লিড করে তাদের। এটা কিন্তু আপনি যেভাবেই দেখেন ক্ষমতায় দীর্ঘদিন থাকার কারণে ছাত্রলীগ বেপরোয়া, সেটা অবশ্যই আমি নিজেও বলি। কারণ হচ্ছে যে বঙ্গবন্ধুর আদর্শ লালন করা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসেবে যখন ছাত্রলীগ দাবি করে যে আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বা সৈনিক, সেইখানে আমার দৃষ্টিকোণ থেকে একজন বাংলাদেশের সম্মানিত নাগরিক যিনি, যাকে বঙ্গবন্ধু সরাসরি নিজে সম্মান দিয়েছেন, বীরোত্তম খেতাব দিয়েছেন, শহীদ জিয়া যিনি আছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তো তার নাম ফলক ভাঙার মাঝে নিশ্চয়ই মুক্তিযুদ্ধের কোনো সম্মান বা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসেবে দাবি করে এখানে বিশেষ কোনো কিছু অর্জন আমার দৃষ্টিতে হয়নি, বরঞ্চ সাধারণ মানুষের দৃষ্টিতে এই কাজটা খুব খারাপ হয়েছে। ইভেন যারা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল বা আছে তারাও কিন্তু এটার প্রতিবাদ করে, যারা সুস্থ রাজনীতিতে বিশ্বাসী। শহীদ জিয়ার অডিটোরিয়ামের নাম ভাঙার মাঝে মানে আমি জানি না যে এটা থেকে কি অর্জন হয়ে গেছে। অতি উৎসাহী কিছু ছাত্রলীগ কর্মী আছেন, ছাত্র দলের মধ্যেও আছেন, প্রতিটা দলে অতি উৎসাহী কর্মী হুট করে কমিটিতে আসে, সাধারণ সবকিছু আউলাই ফেলে। মানে সে আপ লেভেলের নেতাদের কাছে তার ফেস শো করার জন্য বা পাবলিকলি আপনার অ্যাট্রাক্ট হওয়ার জন্য এমন এমন কাজ করে যারা দীর্ঘদিন ধরে হয়তো ওই দলের রাজনীতির সাথে জড়িত, সে হয়তো সুস্থ ধারা রাজনীতি করে, সে মার কাট ভঙ্গি এরে ধরে, তারে মারে, ওইখানে লুট করে, হ্যাঁ, মানে তার পাওয়ার, চিনস বেটা আমারে বেটা, আমি কে তুই চিনস, হাতে নিজেই চিনে না হাতে কে। এইটাই এখন আপনার মানে প্রতিটা দলের মাঝে যেই দল ক্ষমতায় থাকে তাদের যেই অঙ্গ সংগঠন, ছাত্রলীগের ছাত্রদল, ছাত্র শিবির, তাদের মধ্যে এই জিনিসটা আপনার বেশি থাকে। তবে ওই যে আপনার তিক্ত কথা হচ্ছে তুলনামূলকভাবে ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র শিবিরের মাঝে আমি যদি তিনটাকে কম্পেয়ার করি, আমার দৃষ্টিতে আমি যখন ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম তুলনামূলক কিছুটা ভদ্র কিন্তু ছাত্র শিবির, এটা সত্যি। তাদের অর্গানাইজেশন, তাদের যেই ব্যাকআপ, তাদের যে কথাবার্তা সবকিছু কিছুটা গোছানো অন্য দুইটা দলের তুলনায়। এটা যারা নিন্দুক আছেন তারাও স্বীকার করতে হবে, সত্য সত্যই, মিথ্যা মিথ্যাই। তো বাকি দলগুলোর কেন আসলে এই রাজনৈতিক দুরবস্থা? আপনি যদি এই ছাত্র রাজনীতির সাথে যেই দলগুলো জড়িত বা যারা এই কমিটিগুলোতে আদিষ্ট আছে, আপনি যদি একটু খেয়াল করে দেখেন, যদি আপনি একটু মানে কি বলে যেটাকে বাছাবাছি করেন, আপনি দেখবেন যে দলের অধিকাংশ ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র শিবির যারাই আছে তাদের অধিকাংশ নেতারাই বিবাহিত, মানে 3 বাচ্চার বাপ, তারপরে তিনি আপনার ছাত্র রাজনীতির পোস্টগুলো ধরে আছেন, দীর্ঘদিন যাবত খাচ্ছেন, পরিচয় গোপন করে খাচ্ছেন। তো এগুলা আসলে সুস্থ ধারার রাজনীতির জন্য এরশাদ সাহেব একবার এই ছাত্র রাজনীতি বন্ধ করতে চেয়েছিলেন, তার বিরুদ্ধে সবাই খুব আন্দোলন আমরা করেছি। কারণ হচ্ছে এখন ছাত্র রাজনীতিটা খুবই একটা ধান্দার বিষয় হয়ে গেছে সাধারণ ছাত্রছাত্রীদের জন্য। এখানে আপনার বেসিক্যালি কতটুকু সুবিধা এই দলগুলো দেয় আমার জানা নেই। আমরা একসময় ছিলাম, তখন কিছুটা রাজনীতিটা ভদ্র ছিল। আর এখনকার যে সিচুয়েশন আছে, এই সিচুয়েশনে সাধারণ ছাত্রছাত্রীরা ওই রাজনৈতিক দলগুলো থেকে আসলে কি ধরনের এফোর্ট ব্যাকআপ হিসেবে পায় আমি জানি না। হ্যাঁ, আপনি যদি দল করেন তাহলে আপনি পাবেন, আপনার একটা গালি দিছে 5 জন এসে আরেকজনটা পিটাবে, প্রকাশ্যে পিটাবে, দল ক্ষমতায়, কিচ্ছু করার নাই, প্রশাসন তাদের পক্ষে, ভিসি তাদের পক্ষে, যিনি প্রিন্সিপাল আছেন তার পক্ষে। এইটাই এই মুহূর্তে আপনার ছাত্র দলগুলোর রাজনীতির একটা বিশেষ। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যারা রাজনীতি করি, আমার প্রতিপক্ষ যখন ক্ষমতায় থাকে বা ক্ষমতায় নাও থাকে, ওই দলের কোনো একজন কর্মী যখন ব্যক্তিগত কোনো কারণে কোনো ঘটনা ঘটায়, আমরা সেটারও আপনার মানে কি বলে ওই দলের সাথে নিয়ে লিয়াজু করে জোড়া দিই। যেমন আপনি দেখবেন যে হয়তো আমি ব্যক্তিগত কাউকে ভালোবাসি বা আপনি ভালোবাসেন, আপনার ভালোবাসার মানুষ আপনার সাথে পোল্টি নিচ্ছে, আপনি করছেন কি এই মেয়েটার যে একটা থাপ্পড় দিচ্ছেন অথবা কিছু একটা করছেন, সাথে সাথে কেউ কোথাও থেকে একটা ভিডিও হয়ে গেছে, তারপরে আপনার নামের আগে আপনার নাম আসবে না, আসবে ছাত্রলীগের বা ছাত্র দলের বা ছাত্র শিবিরের। কিছু কাজ আছে যেটা ব্যক্তিগত, সেটাকেও কিন্তু আমরা যারা রাজনীতি করি আমাদের নোংরা মেন্টালিটির কারণে আমরা কোথাও না কোথাও তাকে ওইটার সাথে ব্র্যান্ডিং করে ফেলি। এটা কিন্তু আমাদের একটা মেন্টালিটি। তো ছাত্র রাজনীতিটা বেসিক্যালি এই মুহূর্তে বাংলাদেশের সমাজের জন্য কতটুকু আশীর্বাদ সেটা আপনি নিশ্চয়ই ভালো জানেন। কমেন্ট বক্স খোলা আছে, আপনি লিখতে পারেন যে আপনার দৃষ্টিতে ছাত্রলীগ বলেন, ছাত্র দল বলেন, ছাত্র শিবির বলেন, সুস্থ ধারার রাজনীতিতে যখনই যে ক্ষমতায় ছিল বা আছে বা থাকবে, অদূর ভবিষ্যতেও বাংলাদেশে
এটা কখনোই পরিবর্তন হবে না। কারণ হচ্ছে যারা পরিবারের পিতামাতা, এই রাজনৈতিক দলগুলোর যারা অভিভাবক, তারাই তো আমাদেরকে আসলে এটা শিক্ষা দিচ্ছে। আমার ফ্যামিলি থেকে যদি ছোট থাকতে আমার চাচা সম্পর্কে, আমার মামা সম্পর্কে সারাদিন প্যানের করে আমার নেগেটিভ জিনিস ঢুকানো হয়, আমি যখন বড় হব তখন আমার কথা কাজে সবকিছুতে মামার মায়ের দৃষ্টি। হ্যাঁ, ক্ষমতায় আসলে এই যে নাম পরিবর্তন, আপনি দেখেন এটা আমাদের বাংলাদেশের রাজনৈতিক কালচার। বিভিন্ন সময় যে সরকার ক্ষমতায় থাকেন তারা আপনার কলেজের হোস্টেলগুলো, ছাত্র যারা হোস্টেলগুলো আছে, অডিটোরিয়াম আছে, সবগুলোতে নাম পরিবর্তন হয়। এটা আমি দেখেছি আমার ছাত্র জীবনে। তো এটা নতুন কিছু না, এটা অবশ্যই পুরানো কিছু। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি অন্যকে সম্মান করার মাঝেই আসলে সম্মান। আমি যদি ছাত্রলীগের রাজনীতি করি, আমি যদি শহীদ জিয়ার প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি যদি সম্মান দেই, আমি ছাত্র দলের রাজনীতি করে যদি বঙ্গবন্ধুর শেখ হাসিনারে খালেদা জিয়ার সম্মান দেই, সেটাতে নিশ্চয়ই আমার সম্মান কমবে না। হতে পারে রাজনৈতিক কারণে আমার একটা প্রতিপক্ষ আছে, কিন্তু তার দৃষ্টিতে সে দেখবে যে আমি তার যে প্রধান আছে, দলের প্রধান, তাকে আমি সম্মান দিয়ে কথা বলি, সেও কিন্তু একটা সময় আমারে সম্মান দিয়ে কথা বলবে। কিন্তু আমরা যেটা শিখছি, যেটা আমাদের শেখানো হচ্ছে, আমাদের রক্তে ধমনীতে যেই ধরনের জ্বালাও পোড়াও ভাঙচুর, মানে এই ধরনের স্লোগানগুলো আমাদেরকে ধারণ করে বড় করানো হচ্ছে রাজনীতিতে। তো আমাদের থেকে এর থেকে ভালো কিছু আপনি কি আশা করবেন? সময় আসবে দেখে নিব। তো আগেই তো আমরা এরকম হুমকি ধামকি দেই, এক মাগে শীত যায় না। ক্ষমার মেন্টালিটি কার মধ্যে আছে? কার মধ্যে নাই। তো এই রাজনীতি নিয়ে আসলে কথা বলতে গেলে বললাম না যে এখানে সব কথার শেষ কথা হচ্ছে বস, জোরজার মুলুকতার যখন যে দল ক্ষমতায় আছে তার দলের কর্মীরা এফোর্ট পাবে, এটা স্বাভাবিক। আপনি এখন যত কিছুই বলেন, আপনি যখন ক্ষমতায় যাবেন, আমি যখন ক্ষমতায় যাব, আমি ওইটাই করব যেটা আমার জন্য সুবিধা হবে। সাধারণ মানুষ কি চিন্তা করে এই দেশে এখন রাজনীতিবিদরা এটা সম্পর্কে ভাবার সময় নেই। মানে দল কি চিন্তা করে, নেত্রী কি চিন্তা করে, কমিটির পোলাপাইন কি চিন্তা করে, এইগুলাই হচ্ছে এখন রাজনীতির প্রধান উপাদান। আর ছাত্র রাজনীতি যারা করে, ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র শিবির, তাদেরকে ছাড়া আপ লেভেলের যারা আছে তারা কিন্তু রাজনীতি করতে পারবে না। কারণ ছাত্র রাজনীতির সাথে আমরা যারা জড়িত ছিলাম বা আছি, আমরাই হচ্ছে আমাদের রাজনৈতিক নেতাদের কিন্তু অলিখিত ভাড়াটে গুন্ডা। আপনার খেয়াল রাখতে হবে। আমি সেটাই বললাম, কারণ এর থেকে পজিটিভ ফিডব্যাক আমি এই মুহূর্তে দেখি না। মাঝে মাঝে কিছু কাজ করে, তাও আবার আমাদের আছে একটু অ্যালার্জি আছে, যখন কোনো ছাত্র সংগঠন ভালো কিছু কাজ করে, আমি বিরোধী দলের রাজনীতি করার কারণে সেটা নিয়ে নানান প্রচারণা, লোক দেখানো, এই না সেই না, হ্যাঁ, মানে মিডিয়া আসার জন্য। কেন ভাই? আমি সবসময় একটা কথা বলি যে আপনি যেই দলের রাজনীতি করেন, ভালো কাজটারে সাপোর্ট করেন। ভালো কাজ যেই করুক, আপনার শত্রু করুক, তারে আপনি প্রশংসা করেন, কালকে আপনার প্রশংসা সে করবে। আর আপনি যদি না করেন, আপনারও সেই সুযোগ পেলে এরকম বাঁকা বাঁকা কথা বলবে। তো বক্তব্যটা একটু দীর্ঘ হয়ে গেল। তো এই ধরনের রাজনীতি যারা করেন, যারা ছোট ছোট ভাইরা আছেন, অনেকে আমার চ্যানেল দেখেন, রাজনীতিটা আসলে দেশের জন্য হয়, নেতার জন্য রাজনীতি হয় না। নেতার জন্য যেটা হয়, দলের জন্য যেটা, সেটা হচ্ছে চামচামি। রাজনীতিটা হচ্ছে দেশ ও দেশের মানুষের জন্য। তো এই মানে অনুভূতি যদি বুকে ধারণ করে রাজনীতি করতে পারেন, হয়তো আপনি দলের কাছে পোস্ট পাবেন না, বাট মানুষের কাছে ভালোবাসা পাবেন, আল্লাহর কাছে এটা রিওয়ার্ড পাবেন। তো আজ এই পর্যন্তই। রাজনৈতিক আলোচনা করতে গেলে একটু ঝামেলা, তারপরেও আশা করি আমার কথাগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। তারপরে কমেন্ট বক্সে গালাগালি যাই করতে পারেন। তো আজ এই পর্যন্ত। যাওয়ার আগে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, আর নয়তো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।